আলোচনার মধ্যেও দেখলাম যে বাইরে সাধারণত আমরা শিশু সাহিত্য দুটো শব্দ দিয়ে বলা হয়, একটা চিলড্রেন লিটারেচার আমরা জানি, আর একটা জুভেনাইল লিটারেচার, এই দুটো শিশু সাহিত্য বলা হয়। আরেকটা বড় জায়গা আছে শিশু সাহিত্যের, যেটা আমাদের দেশে ওইভাবে আমরা আর শিশু সাহিত্যের বিকল্প শব্দ তৈরি করি, শিশু সাহিত্য বলি। ওদের একটা বড় ব্যাপার আছে ইয়াং অ্যাডাল্ট ফিকশন, আরেকটা আছে কামিং অফ এজ ফিকশন বা লিটারেচার। কামিং অফ এজ লিটারেচার বলে বেসিক্যালি, এটা কামিং অফ এজ আপনারা ফিল্মও পাবেন ওই জনরাতে, এটা একটা জনরা। এই পার্থক্যটা খুব সূক্ষ্মভাবে, যেটা যে শিশু সাহিত্যটা একটা নির্দিষ্ট, আমরা জানি এবং বিদেশি বইয়ে বাংলাদেশে কম পাঞ্জেরি করে, যে দেখবেন এজ লিমিট থাকে, 7+, 6+ কোড দিয়ে দেয়, এদের সুবিধা হয় আমাদের বুঝতে। শেক্সপিয়ারেরও কিন্তু, শেক্সপিয়ার তো আমরা জানি একেবারেই বড়দের রচনা শেক্সপিয়ারের, কিন্তু শেক্সপিয়ারেরও অনেকগুলো অ্যাডাপ্টেশন আছে, এগুলো অ্যাডাপ্টেশন বলে। এই সরব অনুবাদিক আমাদের দিলর ভাই এখানে আছেন, যেগুলো অনুবাদই কিন্তু অ্যাডাপ্টেশন সরে এসে, তো ওখানেও থাকে 7 বছরের অ্যাডাপ্টেশন। যেমন পারভেজ ভাই আছেন এখানে, মবিডিক তিনি প্রকাশ করেছেন। মবিডিক একেবারেই হার্ডকোর বড়দের ফিকশন, মবিডিক সাংঘাতিক ফিকশন, কিন্তু মবিডিকেরও তিনি যেটা বের করেছেন সম্ভবত 9+ হবে বা 14+, একটা 9+ অ্যাডাপ্টেশন। তো কামিং অফ এজ যেটা, সেটা একটা ব্যাপার পার্থক্য আছে, যেটা হুমায়ুন আজাদ কেন না, আমি আহমেদ চলে আসছি বারবার, যে হুমায়ুন আজাদ কেন না, কেন কামিং অফ এজ আবার অ্যাডাল্ট যেটা বলি, তার সঙ্গে সূক্ষ্মভাবে একটা জাগরণের ব্যাপার আছে। জাগরণটা কি অর্থে? অ্যাওয়ানিং অফ সেক্স বলে, যেমন আমরা একটা বয়সের পর যে, এবং সমাজের যে কঠিন বাস্তবতা, এই জাগরণটা একটু একটু করে ঘটে। এবং কামিং অফ এজ, আপনারা এই জনরাজ উপন্যাসগুলো বা ফিল্মগুলো দেখবেন যে এক ধরনের সেক্সুয়ালি বিশেষ করে ইমপ্লিকেশন থাকে, যে তারা ওই শিক্ষাটা পাচ্ছে ব্যক্তি জীবন থেকে একটু একটু করে। এবং দেখা গেল হয়তো কিশোর যারা থাকে তারা একটু একটু করে ওই চর্চার মধ্যে যাচ্ছেন, জেনে না জেনে একটা, এই জিনিসগুলো কামিং অফ এজ ফিকশনে থাকে, প্রেম করছে, রোমান্স করছে। এখন আজাদের সাহিত্যটা কি? এই যে চিলড্রেন লিটারেচারের একটা বড় ব্যাপার দেখবেন যে পৃথিবীর আদি সাহিত্যই যদি বলি, শিশুদের সাহিত্য দিয়েই বলা যায় যে এক অর্থে শুরু। কারণ যখন রিটেন ফর্মে লিটারেচার আসেনি, তখন তো বাবা মা বিশেষ করে বাচ্চাদের নিশ্চয়ই গুনগুন করে গল্পই বলতেন, আমরা ধারণা করতে পারি, যদি ভাষার যে ফর্মাল ফাংশনাল ল্যাঙ্গুয়েজের যে শুরু তখন থেকে। তার মানে এই সাহিত্য যখন শুরু হলো, আজাদ এখানে এসে কীভাবে আমাদের এন্টি নভেলের কথা আসলো, তিনি যে শিশু সাহিত্যও একেবারে ট্র্যাডিশনাল শিশু সাহিত্য না, সেটা বোঝার জন্য বলছি। যে শিশু সাহিত্যের শুরুতে আমরা দেখবো যে ফেবল আর প্যারাবল, যেটা মূলত, বা ফোক টেলস যেটা বলি। ফেবল প্যারাবল কি, যেটা আমরা জানি যে অ্যানিমাল ক্যারেক্টার হয়ে আসে ফেবলে, এসবের ফেবলের কথা জানি, যে শেয়ালের, আমরা জানি চালাক চতুর শেয়াল থেকে এরকম নানান রকম গল্প যে ফেবলে আসলো। আরেকটা থাকে যে প্যারাবল, যেটা বলছি, প্যারাবলটা থাকে সাধারণত, এটা ধর্মীয় টেক্সটেও আমরা পাই, যে খ্রিস্টানিটির ওল্ড টেস্টামেন্টে আপনারা পাবেন নানান রকম গল্প, আমাদের হাদিসেও যে গল্পগুলো পাবেন, যার একটা মোরাল টিচিং থাকে এক ধরনের। কিন্তু অনেক সময় প্যারাবলে চরিত্রের ক্ষেত্রে অ্যানিমালও থাকতে পারে, মানুষও থাকতে পারে, শুধু অ্যানিমাল হয় না। যেমন আধুনিক ফেবল বলা হয়, প্যারাবল বলা হয়, যে ফেবল বলা হয় এটাকে অ্যানিমাল ফার্ম, যেমন, আর প্যারাবল আমাদের কাপটা অনেক লিখেছে। তো এইগুলো সাধারণত চিলড্রেন লিটারেচারের ক্ষেত্রে খুব বহুল ব্যবহৃত এবং প্রচলিত ফর্ম, যেগুলো দিয়ে ফ্যান্টাসি, ফোকটেলস, এই শিশু সাহিত্যের একটা বিকাশ, যেটা আধুনিক শিশু সাহিত্য সেখান থেকে ডেভেলপ করেছেন। আজাদ কীভাবে সরে গেছেন সেটা বলার জন্য বলছি, যে আমাদের দেশেও দেখবেন, আমি নিজের শিশু সাহিত্যের খুব মানে ওই অর্থে যে খুব পড়েছি, আমার শৈশবটা শিশু সাহিত্যের সঙ্গে ছিল না, কারণ আমি যে পরিমণ্ডলে বেড়ে উঠেছি, আমার পরিবারে সাহিত্যের পঠন পাঠনের চর্চা ছিল না। এবং আমি যখন সাহিত্যটা পাই, তখন আমি গোর্কির মা দিয়ে পাই, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমার সাহিত্যটা আমি কীভাবে রিসিভ করেছি। আমার কাছে তখন শিশু সাহিত্য ছিল না, অস্তিত্বই ছিল না। আমি মানিক পড়েছি, যারা ওই বয়সে পড়া উচিত না স্কুলে, আমি এইদেরকে পড়ে আমার সাহিত্যের স্কুলিংটা হয়েছে। আবার শিশু সাহিত্যে আমি নিজে লিখতেও পারি না, কিন্তু আমি ঘটনাচক্রে শিশু সাহিত্যের একাডেমিক চর্চাটা করেছি। বাংলাদেশে শওকত আলী, শওকত ওসমান, সেলিনা হোসেন, মাহমুদুল হক, হাসান আইজুল হক, তাদের শিশু সাহিত্য নিয়ে লিখেছি আমি গ্র্যাজুয়ালি সবার। এটা করতে গিয়ে আমি যেটা দেখেছি, যে আমার সাবজেক্ট ছিল শিশু সাহিত্যিকতে শিশু সাহিত্যও না, আমরা যে সাধারণত করি। আর একটা থেকে যে আমরা সিরিয়াস দ্বারা যাদের সাহিত্য বলি, যেমন আজাদ, তাদের শিশু সাহিত্য আমার চর্চার বিষয় ছিল। এবং এটা করতে গিয়ে দেখলাম যে, আমি যদি একজনের উদাহরণস্বরূপ বলি আজাদ কীভাবে আলাদা, সেটা বোঝানোর জন্য হাসান আজিজুল হক আমাদের বুঝতে সুবিধা হবে। হাসান আজিজুল হক ওই আমাদের যে শিশু সাহিত্যের যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনেই শিশু সাহিত্যটা চর্চাটা করেছেন। এবং এখানে এসে তিনি তারও যে সাহিত্যের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটাই তিনি আরোপ করেছেন। কিভাবে বলছি যে আজাদ কিভাবে সেটা করেননি, আমরা জানি যে তার যদি একটি গল্পের কথা বলে, শকুন গল্পে দেখবেন যে কিশোর চরিত্রই, যদিও সেটা শিশু সাহিত্য না। শিশু সাহিত্যে শিশুরা চরিত্র মানেই তো শিশু সাহিত্য না। কোনো একটি গল্প হতে পারে যে
শিশুরাই চরিত্র, এবং দেখা যাচ্ছে যে ওই কোনো একজন শিশু ধরুন ধর্ষণের শিকার হচ্ছে, তো সেটা শিশু সাহিত্য না, সেটা বড়দেরই আসলে সাহিত্য, এবং বড়দের যে ভিতরে নোংরামি সেটা দেখানোর জন্যই লেখা। তা এও তাই করেছেন হাসান আজিজুল হক, যে আমরা জানি শকুন গল্পে কিছু কিশোরকে কেন্দ্র করে যে গল্পটা বলছেন, এবং সে সব শেষে দেখাচ্ছেন মহাজনরা সমাজের প্রতীকী শকুন অর্থে। তো সেটা হাসান আজিজুল হকের পুরো সাহিত্যেই আছে, শ্রেণী সাহিত্য, যেটা যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিপরীতে তিনি একটি সমাজ ব্যবস্থা, কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থার কথা বলছেন, এবং সেইটি কিভাবে তার শিশু সাহিত্য চলে আসছে। যেমন লাল ঘোড়া, আমি কথাটা যেটা বলার জন্য বললাম, যে লাল ঘোড়া আপনি যদি দেখেন বাংলা সাহিত্যে খুব ট্রিমেন্ডাস কয়েকটা শিশু সাহিত্যের বই যদি বলি, তার মধ্যে লাল ঘোড়া আমি রাখি, চিক্কর কাবুকের কথা রাখি মাহমুদুল হকের, তারপরে নীলগাই শওকত আলী রাখি, এরকম অনেক বইয়ের কথা বলতে পারি বাংলাদেশের, এবং এই বইগুলো লিখেছেন কিন্তু তারা বড়দের লেখক। তো সেইখানে আমরা দেখি যে লাল ঘোড়া আমিতেও যে শিশুটা দেখাচ্ছে ঘোড়ার সাথে সাথে ঘোড়া আত্মকাহিনী বলছে শিশুদের, খুব মজার গল্প। এটা এই ট্র্যাডিশন থেকে কেন বললাম, যখন আমাদের প্রথমে ফেবুলের কথা বললাম যে অ্যানিম্যাল কথা বলে, এখানে কিন্তু ফেবুলের চরিত্রটাই হাসান আজিজুল হক নিয়েছেন, যে ঘোড়া তার আত্মকাহিনী শোনাচ্ছে। রিডার কারা? শিশুরা, একেবারেই শিশুরা, শিশুদেরকে ডেকে এনে বলছে যে আমি জীবনের কাহিনী বলছি, এবং ঘোড়া তখন আস্তে আস্তে তার মনিব বদল হয়, সে মনিবদের দেখে। এখন এই ঘোড়া কোন গল্পটা বলছে? গল্পটা লিখছেন যেহেতু হাসান আজিজুল হক, এবং হাসান আজিজুল হক সাহিত্যের ঐতিহ্যটা আপনাদের বললাম, তিনি বড়দের নোংরামির কথা বলছেন। ঘোড়া শিশুদেরকে বলছে কি যে মানুষ একটা কুৎসিত প্রাণী, এরা টাকা ছাড়া কিছু বোঝে না, টাকা একটা ময়লা জিনিস, এই কথাগুলো শিশুদেরকে বলছে। বিদেশে আমরা তো যখন এই বইটার একটা অনুবাদের কাজ করতে চাইলাম, আমার খুব প্রিয় বই বলে, এবং আমরা জানি আনা সোয়েলের একটা বিখ্যাত শিশুদের একটা বই আছে ব্ল্যাক বিউটি, বিখ্যাত খুবই, যে ঘোড়া, এটা ওখানে লাল ঘোড়া, ওখানে হোয়াইট, মেবি হোয়াইট, হ্যাঁ হোয়াইট হর্স তার কাহিনী বলে। তো কাহিনী একই, ওখানে ঘোড়া বলে, এবং এই গল্পগুলোকে আবার পনিটেলস বলে। এগুলো মজার, যে ঘোড়া বা অ্যানিমালের যে গল্পগুলো বলে যারা চরিত্র, তাদেরকে আরেকটা সাব জনরা আছে, পনিটেলস। তো সেখানে হাসান আজিজুল হকের গল্পটা যখন করতে গেলাম, তখন দেখলাম যে এই গল্পটা শিশুদেরকে পড়াবে না সহজে। বিদেশে যে ধরনের স্কুলগুলো, তারা মোরালি এত এখনকার জায়গায় এমনভাবে সেন্সর করা হয় যে বাচ্চাদেরকে কতটুকু বিভৎসতা দেখাবো, মানুষ সম্পর্কে কতটুকু নেতিবাচক গল্প বলবো, মানুষদেরকে আমি সৌন্দর্য চেতনা, যেটা আজাদে যেতে গেলে এত কথা বলছি, যে এই চেতনাগুলো দিতে গেলে বাচ্চাদের বাবা মা হিসেবে, আমি যেহেতু এখন একজন বাবা, আমিও ভাবি যে আমার বাচ্চাকে কোন টেক্সট পড়াবো, তখন আমাকে হয়তো ভাবতে হবে যে আমি এই লাল ঘোড়া আমি পড়াবো কিনা হাসান আজিজুল হক, কারণ ওইখানে মানুষ সম্পর্কে ভীষণভাবে সত্য কিন্তু নেতিবাচক কথা, যেটা আমার বাচ্চা হয়তো পরে জানলেও চলে, আমার মনে হতে পারে, তার মানে আমি পড়াচ্ছি না। এখন এই সত্য এবং নেতিবাচক কুৎসিতভাবে, জঘন্যভাবে বলা পৃথিবীতে যদি 2-3 জন লেখকের কথা বলে, আজাদের মতো কেউ নাই, তাহলে আজাদ সেটাকে কেন করেনি? সেই কথাগুলো বলতেই যাচ্ছি আর কি, যে হাসান আজিজুল হক বা এনারা যেটা করেছেন, এই কাজটা করেছেন, এবং খুব মহৎ সাহিত্যই বলবো লাল ঘোড়া আমি, তাতে আমার বিরোধ নেই, কিন্তু আমার কাছে শিশুদের উপযুক্ততা কতটুকু, সেই কথা প্রসঙ্গে আসলাম। এখন এই আমাদের হুমায়ুন আজাদ যেটা করলেন, হুমায়ুন আজাদ দেখবেন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা যখন বই পড়েন, আমি জানি সেটা করেন, তারপরে বলছি যে আমি প্রথম যেটা করি, বইয়ের ছোট যদি ভূমিকা থাকে, লেখকের উক্তি থাকে, ফ্ল্যাপ থাকে, এটা পড়ি। কোন একটা বই আজাদের, এই বইয়ের মধ্যে, যেহেতু আমার আগে পড়া, আপনাদের রিসেন্ট পড়া রিলেট করতে পারবেন, একটা জায়গায় আজাদ বলছেন যে কেন লিখি, সাহিত্যে লেখালেখিটা খুব উৎকৃষ্ট কোনো ইয়ে না, উনি বলছেন এটা অনেকেই লিখতে পারে, মানে এমন কোনো যোগ্যতা না লেখক হিসেবে। এটা আজাদ বলছেন, তাহলে আমি এই চর্চাটা করছি, আমি এটাকে খুব সুপ্রিম একটা পাওয়ার বলে আমি মনে করি না, আজাদের ভাষ্যে আর কি, যদি আমি ভুল না করে থাকি। তাহলে কেন করেন? উনি গভীর বোধ এবং সৌন্দর্য চেতনার চর্চা করতে চান ভাষার মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে, এই কথাটা উনি বলছেন। এইটা কোন আজাদ বলছেন? এখন দেখুন, আজাদ কিন্তু দুটো, আমি এই জন্য বললাম যে একটা আজাদ কিন্তু এটার সাথে মেলানো যাবে না। মানে একটু আগে আমাদের কথা হচ্ছিল ভাষা নিয়ে, সে জায়গায় যাব, যে আজাদের একটি বিখ্যাত, যদি আমি আজাদের একটা টেক্সটের কথা বলতে হয় সবসময়, সেটা তো কেউ নারী বলবেন, কেউ ধরুন পাকসার বা এই যে আপনারা এই যে বইগুলোর কথা বললাম, এগুলোর কথা বলবেন, লাল নীল দীপাবলি বা এই যে কত নদী সরোবর, সেগুলোর কথা বলতে পারেন আপনারা, কিন্তু আমি বলবো অন্য একটা টেক্সটের কথা। আমি একটুখানি এটা শোনাই আপনাদের। আজাদের আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব, ছোট ঘাস ফুলের জন্য, একটি টলটল শিশির বিন্দুর জন্য। আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য। এর থেকে রোমান্টিক কথা আপনারা ভেবে দেখেন যে বাংলা সাহিত্যেই কয়টা পাবেন, যে
এই রকম রোমান্টিক উচ্চারণ একজন মানুষ করছেন কিসের জন্য মারা যাবেন, কিন্তু তিনি তো তার জন্য মারা যাননি। এই আপাত বিরোধটা আমি বলছি হুমায়ুন আজাদের সাহিত্য চর্চার মধ্যে, যে তিনি যেটা মারা যাবেন এবং যে ফুলটা তিনি ফোটাতে চান সেইটা তো চিহ্নিত হননি, সেই ফুলটা তো ফোটেনি। যে ফুলটা ফুটেছিল সেটার জন্য তাকে জীবন দিতে হলো, তিনি মারা গেলেন। এই আজাদ, এই কারণে বললাম যে দুটো জায়গায় উনি একটা জায়গায় বড়দের জন্য আলাদা করেছেন এবং সেই জায়গাটা চিহ্নিত করছেন যে সমাজের এমন একটা জায়গা সাহিত্য চর্চার জন্য, যে আমি বললাম আমার সাহিত্যের গ্রুমিংটা হয়েছিল ওই জায়গায় ধরে। এই যে জায়গাটাতে আমি বলি সব সাহিত্যের কাজ হলো একটি জায়গা, স্টাডি অফ হিউম্যান ডিজিজ। এখন মানুষের রোগ কি? মানুষের রোগ তো খুব কুৎসিত, বিভৎস, মানে এটা তো আর বাহ্যিক রোগ না, ভিতরের, আমি বলছি মনোজাগতিক যে রোগ। এখন সাহিত্যের প্রধান কাজের মধ্যে যদি একটা পড়ে সেটা হলো এই রোগটাকে প্রকাশ করা, একেবারে অশ্লীলভাবে, বিভৎসভাবে যদি কেউ করে থাকে। আজাদ সেটা করছেন একদিক দিয়ে তার সাহিত্যে, যে সাহিত্যের প্রধান লক্ষ্য যেটা বললাম, যে সাহিত্যের মানুষের ভেতরের বিকারটাকে দেখানো, যদি একটা শব্দে বলি এই বিকারটাতে দেখাচ্ছেন। এই বিকার, মানুষের বিকার দেখাতে গেলেই সমাজের বিকার আসে, সভ্যতার বিকার আসে, আমাদের ধর্মীয় ধর্মাচার বলি, আমাদের সামাজিক যে নীতিনৈতিকতা চর্চা সেইটার বিকার আসে। এই জন্যই তো আমরা বলি যে হুমায়ুন আজাদকে যে প্রথা বিরোধী মানুষ, মূর্তি ভাঙক, যেটা মূর্তি আমরা বলি ট্র্যাডিশনালি, সেই মূর্তিগুলো ভেঙে দিচ্ছেন, কনসেপচুয়াল যে এক একটা মূর্তি। এই মানুষটা, এই ভাঙার যে গড়ার মধ্যে যে মানুষটা, সেই মানুষটা শিশু সাহিত্যে গিয়ে আমার মনে হলো যে প্রকৃত রোমান্টিক চেতনা, যেটা আসলে আজাদ নিজে, আজাদ যেটা, আর বাকি যেগুলো এগুলো আক্রান্ত মানুষ, এই আজাদ না। এই আজাদ সমাজ তৈরি করেছে। মেবি যদি আমাদের ধরুন আজকে যদি আজাদ স্ক্যান্ডিনেভিয়ান কোনো কান্ট্রি হতো, আমরা তথাকথিতভাবে যদি একটু ভালো দেশ মনে করি, ধরুন ডেনমার্কে, সুইজারল্যান্ডের আজাদ, তাহলে আজাদ এই ফুলটাই ফোটাতেন যেটা তিনি ফোটাতে চেয়েছেন। কিন্তু আমাদের সমাজ সভ্যতা আজাদকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে, যে আজাদ প্রচণ্ডভাবে রাগান্বিত হয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন, কারণ তিনি দেখছেন তার ভিতরের যে সত্তা প্রতি মুহূর্তে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। কারণ তিনি ওই যে রোমান্টিক আজাদ, সেই আজাদ প্রতি মুহূর্তে দেখছে যে এই আজাদ এই চর্চার জায়গা এটা না, সেটা সামাজিকভাবে না, সেটা রাষ্ট্রীয়ভাবে না। আজাদ সবসময় বলছেন, এটা একবার তার একটি খোলা চিঠি, এটা পারভেজ ভাইদের মনে থাকবে যে সবগুলো রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে একবার খোলা চিঠি লিখেছিলেন, সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, যে কেউ হতে পারে, পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি কোনো রকম এই যে রাষ্ট্রের যে আচার বলি, এই যে ধর্মীয় আচার বলি, সবগুলোর ঊর্ধ্বে গিয়ে তিনি যে সমাজটা চান, সেই কাঙ্ক্ষিত সমাজটা কেউ তাকে দিতে পারছে না। তিনি একটা খোলা চিঠি দিয়ে সেই ক্ষোভটা প্রকাশ করেছিলেন। এই ক্ষোভ প্রকাশ করা মানুষটা কোনো একটা জায়গায় গিয়ে, আপনারা ভাবছেন যে শিশু সাহিত্যটা মনে হয় শিশুদের জন্য প্রকাশ করবে, আজাদ লিখছেন না। আজাদ লিখলে লাল ঘোড়া আমি লিখতেন, যেটা হাসানের জন্য লিখেছেন। আজাদ সেটা করেনি কোনো শিশুদের জন্য। এটা আমার পারসেপশন, মানে আমার নিজের, আজাদ তো বেঁচে নেই যে আমরা তার কাছ থেকে জানতে পারবো, কিন্তু আমার নিজস্ব উপলব্ধি একজন লেখক হিসেবে, কারণ আমিও আজাদের, আমার গদ্য চর্চা করতে গিয়ে ওই ধারা, আমার ধারাটা আমার মাথার মধ্যে আসে, আমি সবসময় মনে হয় আমি আক্রান্ত কোনো কিছুর দ্বারা। এই কারণে আমার, যখন আমি গল্প লিখি, আপনারা আমার গল্প যদি কেউ পড়েন, মানুষের রেস্তোরাঁ বাই, আমার মনে হয় আমি অসুস্থ মানুষ। আমার ক্ষেত্রে আজাদ যেমন অসুস্থ, মানে আমার যেদিকে তাকে আমি অসুস্থতা দেখতে পাই, আমি সুস্থ কিছু দেখতে পাই না, আমার সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যা আক্রান্ত মানুষ হিসেবে যখন আমি আজাদ পড়তে গেছি, তখন আমার মনে হয়েছে যে আমি আসলে এই ফুলের গন্ধে ঘুম আসে না এই গল্পটাই লিখতে চাই। এবং এইটা তখন মনে হয়েছে যে একজন লেখক হিসেবে আমি যখন পড়ি, আমি প্রথমে আমার সন্তানকে পড়াতে গিয়ে আমি সন্তানকে আর পড়াইনি, আমি বলছি এটা তো আমার টেক্সট, আগে আমি পড়বো। তো আজাদ, আমার মনে হয় যে আজাদ নিজের জন্য লিখেছেন। এই পুরো যদি শিশু সাহিত্যগুলো দেখেন, যে কারণে আজাদ কোনো ট্র্যাডিশনালে ফোক টেলস বলেননি, ফ্যান্টাসি বলেননি, যে শিশু সাহিত্যের যে প্রচলিত যে আমরা জনরাগুলো বললাম, ফেবল বলেননি, প্যারাবল বলেননি, তার কোনো শিশু সাহিত্যে কোনো গল্প নেই, আপাতভাবে কোনো দেখবেন কোনো গল্প নেই। তিনি গল্প খোঁজেননি, তিনি আসলে স্মৃতি অন্বেষণ করছেন, তার মেমোরি। এবং সেই মেমোরি, যে মেমোরিটা তিনি ফেলে এসছেন, ওই যে পেছন মুড়ে চলে এসছেন, আপনি এই নাজিন আপা বলছিলেন যে পাঠ, আমি আর বইয়ে ধরে যাচ্ছি না, যথেষ্ট হয়েছে সেটা আমাদের এই বইটা ধরে। আজাদ চলে আসার, এই যে চলে আসলেন, এই আশাটা তার কাছে মেনে নেওয়া খুব কঠিন। এবং তারপর তিনি দীর্ঘদিন পরে ফিরে গেছেন, এবং তার ফিরে যাওয়া, আমরা তো জানি যে তার মতন মানুষের তো কোথাও ফিরে যাওয়া সম্ভব না, কারণ উনি দেখবেন উনি দেশের বাইরে গেছেন, সেখানে থাকতে পারেন, সম্ভব হয়নি তার জন্য থাকা। তিনি বহুবার তার সাক্ষাৎকারে বলেছিল, তিনি যখন বাংলাদেশে এসেছেন, বাংলাদেশেও তিনি থাকতে পারতেছেন না, কারণ তিনি তো ওন করতে পারছেন এই সংস্কৃতিকে, এই কালচারকে। তিনি যে বহুত্ববাদ চর্চা করতে চান, সেই বহুত্ববাদ তো এই সমাজে নেই। তিনি যে মুক্তমত চর্চা করতে চান, তিনি, আমরা দেখি যে জ্ঞান তাপসী মানুষ একজন, তিনি বলছেন যে, বারবার বলেন, দেখবেন যে জ্ঞান আর প্রজ্ঞা, এই যে এইগুলোর মধ্যে পার্থক্য করেন, যে এটা তো কোনো বিশ্বাস তোয়াক্কা করে না জ্ঞান, উনি জ্ঞানের অন্বেষণ করছে। জ্ঞান তো সবসময় বিশ্বাস ভাঙতে ভাঙতে যায়। এই সমাজে একজন মানুষ, তিনি তার যে ফেলে আসা গ্রামটা,
ওই গ্রামটা বাঁচাতে চেয়েছেন, যদিও মৌলি তার কন্যাকে শোনাচ্ছেন যে কন্যা হয়তো ওই ওই মেমোরিটা নাই। কালেকটিভ মেমোরি বলে একটা কথা আছে যে আমরা সবসময় আসলে মেমোরিকে সঞ্চয় করি। লেখকদের আরও একটা কাজ থাকে, লেখকদের তো অনেক কাজ, হিস্ট্রিকে তুলে ধরা, সব সঞ্চয় করা, মেমোরিকে সবচেয়ে বড় কাজ হচ্ছে কালেকটিভ কনসিয়াসনেস, যেটা বলি যে এইটাকে আমরা প্রত্যেকের টেক্সটের মধ্যে ধারণ করি এবং শেষ পর্যন্ত দেখবেন হোমারের ইলিয়াড টিকে থাকে কালেকটিভ কনসিয়াসনেসের মধ্যে আছে, কিন্তু কোনো ইতিহাসের টেক্সট টিকে নেই। আমরা সাহিত্যের ইতিহাসে প্রথম দিকে কিন্তু সাহিত্য বলতে কিন্তু হিস্ট্রিক্যাল টেক্সটকেই বোঝানো হতো, ইতিহাস লিখতো সবাই, কিন্তু সেই টেক্সটের কোনো হদিশ আপনারা পাবেন না। পাবেন কোনগুলো? যেগুলো ওই টেল অফ গেঞ্জি, যেটার কোনো হয়তো নির্দিষ্ট করে টেক্সটাই নাই, ওটা এতজন অনুলিখন করতে করতে আমরা যেটা পাই সেটা অনেকগুলো ধরুন ভার্সনের মধ্যে একটা ভার্সন পাই, কিন্তু ওইটাই টিকে আছে, ওই ভার্সনে ইতিহাসে তাও টিকে নেই। তো এই জন্য বললাম যে আজাদ শেষ পর্যন্ত তার এই বইগুলোর মধ্য দিয়ে তিনি তার কালেকটিভ কনসিয়াসনেস তৈরি করছেন, যেটা আপনি কেন নাজনীন আপা বলতে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছেন, হয়তো তার সন্তান আক্রান্ত নাও হতে পারে। আক্রান্ত হচ্ছেন এই কারণে আমাদের স্মৃতি এটা, আমাদের মেমোরি এটা, এবং এই স্মৃতিটা এমনভাবে, এবার একটু ভাষার দিকে যে আমি বেশি সময় নেব না, সরি আপনাদের মনে হয় ক্লান্ত করে দিচ্ছি, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। যে আজাদ পাঠ করতে গেলে খুব মজার ব্যাপার যে আজাদ শব্দ দিয়ে কোনো গল্প বলেননি এই শিশু সাহিত্য করতে গিয়ে। দেখবেন এক ধরনেরই থাকে, মানে আমি একবার একটি গল্প লিখেছিলাম আজাদ, এইটা পড়তে গিয়ে আমার মনে হলো যে সাংঘাতিকভাবেই, যে একজন কবি থাকেন, সেই কবি কবিতা লেখার পরে কবিতা কাউকে দিতে পারেন না, বলতে পারেন না, কারণ উনি যখন কবিতা লিখে উঠে আসেন তখন উনি বলেন যে আমি কবিতার মধ্যে একটু দুধ ধান মিশিয়ে দিয়েছি, একটু নেঙর মানে কুয়াশা, একটু নদীর জল, একটু হাওয়া, সকালের প্রথম হয়তো প্রজাপতির একটু কম্পনটা, একটু রং, এই মিশিয়ে দিয়ে কবিতা তৈরি করে, এর মধ্যে কিছু শব্দও থাকে। যখন সে গ্রামের লোকজন বলে তোর কবিতাটা শোনা, আজ কি কবিতা করলি, ও বলে তো আমি তো দুটো শব্দ শোনাতে পারি বিচ্ছিন্নভাবে, বা 10টা শব্দ, দ্যাট মেক্স নো সেন্স, একেবারে ননসেন্স শব্দ বলে। আজাদের যদি এবার টেক্সট থেকে দেখবেন, যদি আমরা এত কথা হলো যে আজাদের সৌন্দর্যটা কোথায়, ওই প্রকৃতি তো আমারও দেখা, ওই ভাষায় তো আমিও লিখতে পারি বর্ণনা। আজাদ বর্ণনা করতে গিয়ে এত পরিমাণে ইমেজ এনেছেন, কোনো শব্দ মানে নানান রকম রং এসছে, নানান এটার কথা বলতে গিয়ে শহরের নানান রকম ইমেজ প্রতীক এসছে, এসে দেখা গেল যদি আপনি আলাদা করতে যান শব্দ মানে ভাষার যে শব্দ বলছি, একটা থাকে যে কলম, কলম যেটা বললাম এটা আরেক শব্দ, এটা একটা ফিজিক্যাল একটা অস্তিত্ব আছে, আর কিছু শব্দ থাকে না যে অস্তিত্ব নাই। আজাদ আলাদা করতে গেলে দেখবেন যে ইমেজ অর্ধেক, একেবারে ইমেজ দিয়ে দিয়ে উনি সবগুলো বোঝাচ্ছেন। এই ইমেজ দুই রকম, যে আজাদের এই ক্ষেত্রে আপনারা যেমন বললেন, এই আবার ওই পাঠ থেকে ছিল কয়েক জায়গায়, যে একটা ইমেজ থাকে যে আমি বলতে পারি কলমের মতো সরু, আরেকটা থাকে আমি এমন একটা অ্যাবস্ট্রাক্ট দিয়ে বললাম কনসেপচুয়ালি, যার কোনো অস্তিত্ব নাই এরকম বোঝানোর জন্য। কারণ আমি একটা জায়গায় এখানে দাগাইছিলাম, একটু বলি, যেমন এক ফোঁটা চোখের জলের মতো শহীদ মিনার, এটা দেখেই শুরুতেই চোখে পড়ে যে শহীদ মিনার তো আমরা চোখের জলের মতো বলি না। এই যে ইমেজগুলো তৈরি করা ছোট ছোট করে, এইগুলোকে আমরা সাধারণত মানে দেখি যে আমরা সাধারণত বলি যে ইমেজ দুই রকম বলি, একটা সিমিলি মেটাফোর, সিমিলি হচ্ছে যে বাঘের মতো লোকটা তেজি ধরেন, আরেকটা থাকে সে বাঘ সরাসরি। আজাদের সিমিলি থাকে না, মেটাফোর, এত পরিমাণে মেটাফোর যে প্রত্যেকটা শব্দর মধ্যে দিয়ে আরেকটা তুলনা করছেন, প্রতিতুলনা করছেন, এবং এমন তুলনা প্রতিতুলনা যার সাথে দেখবেন আমাদের কোনো বাস্তবের ইয়ের মিল নেই ইমেজের, আমরা ওইভাবে ব্যবহার করতাম না। শেষ করেছি উনি কেন এটাতে উপমা দিয়েছে সেটা কিন্তু সেই ফিলসফিটা কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমার কিন্তু মনে হয়নি যে সেটার কোনো অর্থ নাই অথবা এক ধরনের উপমা দিয়েছে। এটা যখন পুরোটা শেষ করে কেন মানে জলের চোখের ইয়ের মতো বলেছে সেটা কিন্তু বোঝা যায়, ওনার ফিলসফিটা কিন্তু এখানে ভালোভাবে ব্যাখ্যা করা আছে। না ওইটা ধরেন কবিতা বোঝাতে গেলে আমি একটুখানি পড়ি, এটা অন্য অর্থে ভাষা শিক্ষার জন্য, এটা কেন যে আমার সাহিত্য আমি শিশুদের কেন বলছি না আজকে। কবিতা যেন একটা খুব সুন্দর পাখি, যা গাছের ডালের নীল সবুজ পাতার ভিতর লুকিয়ে থাকে, মধুর স্বর ডাকবে। কবিতাকে এইভাবে তো পৃথিবীর কেউ ব্যাখ্যা করবে না, কবিতাকে তো আমি নানান রকম ভেঙে কবিতার মধ্যে এই থাকে ওই থাকে বলবো, কিন্তু উনি পাখির সঙ্গে তুলনা করলেন এবং যা পাতার ভিতর লুকিয়ে থেকে মধুর স্বরে ডাক দেয়। এখন এই বাচ্চাকে কবিতা যখন বোঝাচ্ছেন তখন কবিতা তো তার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, একটা গল্পের মতো হয়ে উঠবে, এভাবে তিনি বলছেন। এবং তিনি আরেকটা কথা আমি সবসময় নিজে অনুসরণ করার চেষ্টা করি এবং আমার এটা বলিও যে আমাদের সাহিত্য কেন ক্লান্তিকর হয়ে যায়। দেখবেন আমরা অধিকাংশ সময় বড়রা লিখতে গেলে প্রচুর ডেড ইমেজ ব্যবহার করি। ডেড ইমেজ মানে ধরুন ঘুটঘুটে অন্ধকার বলি, আর ঘুটঘুটে অন্ধকার ঘুটঘুটে, এটা হাজারবার ব্যবহার করে করে ক্লিশে হয়ে গেছে, মানে এটা ডেড, এই ইমেজটা চলে না। ধরেন লোকারণ্য বলি, এটাও হাজারবার ব্যবহার করা হয়ে গেছে, কিন্তু আজাদ কি করলেন বললেন লোকে থই থই। এই যে এটা হচ্ছে জীবন্ত ইমেজ।
আজাদ পড়তে গেলে দেখবো আমরা যে টকবক করছে ইমেজগুলো, একটা ইমেজও আমাদের আগে কখনো পড়া না। এই যে চাঁদ বলা হলো না, ঘুড়ি, সাদা ঘুড়ির মতো, পৃথিবীর এই আর কোথাও পাওয়া যাবে না এরকম ইমেজ। তো এই জন্য বলি যে এটা আমাদের প্রত্যেকটা লেখকেরই, আজাদ পড়তে গেলে আজাদে কোনো গল্প পাবো না, আজাদে ইন্সপিরেশনগুলো পাবো, যে একটা ছোট ছোট করে কি করে অনুভূতিগুলোকে বলতে হয়। এবং এবার আমি শেষ করবো যে আজাদ তাহলে কি নিয়ে বললেন, আজাদের সাহিত্যটা আসলে কি, শিশুদের সাহিত্য কেন আমি বললাম ট্র্যাডিশনাল সাহিত্য না। জাস্ট আপনারা দেখেন, যারা আজাদ, আমার ধারণা অনেকেই হয়তো আজাদকে নারীর লেখক মনে করে, যারা বিভিন্ন রকম বড়দের টেক্সটের এবং বড়দের যে বিভৎসতা, এক ধরনের আমি বলবো এই বিভৎসতা মানে তো খুনোখুনি না, বিভৎসতা তো নানানভাবে উপলব্ধি করা যায়। আজাদ তো একটা বিভৎসতার গল্প বলেন বিভৎস ভাষায়। তো সেই মানুষটার শিশু সাহিত্য সম্পর্কে অনেকের ধারণা না থাকাটাই স্বাভাবিক। মানে শিশুদের নিয়ে উনি কি লিখবেন, একটা বই নিয়ে সবাই জানেন যেটা ফুলের গন্ধে ঘুম আসে না, কিন্তু তার যে বইটি আমরা বরঞ্চ বেশি পড়াতে পারি স্কুলে বাচ্চাদেরকে, সেটি কিন্তু ওই বইটার থেকে আমি বলি যে, পকেটের জন্য। কেন বলছি যে এখানে দেখেন উনি কয়েকটা বিষয় বলি যে শব্দ বানায়, তার বিষয় হচ্ছে শব্দ বানানো শেখাচ্ছে বাচ্চাদেরকে। শিশু সাহিত্যে কিন্তু এটাকেও আমাদের বড় লেখকরা খুব একটা ভাবেননি। একটা জায়গায় বলছেন যে পুস্তক পাঠ করলে, আচ্ছা যে পুস্তক পাঠ করলে মানে কি, তাহলে হতে পারে পৃথিবীতে দুর্দান্ত সব শিশু সাহিত্য আছে সেগুলো পড়ার কথা বলছেন উনি। দারুণ দারুণ শিশু সাহিত্য ফোকটেলস আছে, বা ধরুন মহাভারত বলতে পারেন, রামায়ণ বলতে পারেন, ওডিসি বলতে পারেন, আরব্য রজনী বলতে পারেন, ব্যাকরণ বই বলছি। কিন্তু না, তিনি বলছেন ব্যাকরণ পাঠের কথা। ব্যাকরণ পাঠ। এবং বাচ্চাদেরকে এমন করে বোঝাচ্ছেন যে ব্যাকরণ পাঠটা কেন অপরিহার্য। মনে হচ্ছে এমন সুস্বাদু বই আর পৃথিবীতে নাই, কারণ শব্দ নিয়ে খেলা, শব্দ নিয়ে খেলা করা যায়, এর থেকে মজার খেলা তো হয় না। কোন আজাদ বলছেন যে আজাদ, আরেকটি বই ছিল, এটা এটা না হলে সমস্যা, লাইট না, আমার সমস্যা নেই, লাইট। আমি জাস্ট ভিতরে যাব না আপনাদের, আমি বইয়ের কথা বলার জন্য বলছি যে একটা বই আছে আব্বুকে মনে পড়ে। এই বইয়ে একটা জায়গায় শব্দের খেলার প্রসঙ্গে বললাম যে আজাদ শক্ত শক্ত শব্দ পছন্দ করতো, মজার কর, যখন একটু বড় হচ্ছে বাবাকে তখন বলতো বাবা বৃষ্টি, বাবা একটা বৃষ্টির বিপরীতে শব্দ বলতো, দেখবেন আছে বা এমন একটা শব্দ বলে, কঠিন কঠিন শব্দগুলো ওর কাছে মজা মনে হয়, যে মার কাছে এই শব্দগুলো শুনে আনন্দ পায় না, তখন সে বাবার কাছে এক একটা শব্দ বলে বিপরীত শব্দগুলো শুনে সে খুব মজা পায়। তো এইভাবে দেখেন আজাদ শেখাচ্ছেন কি বাচ্চাদেরকে। এখানে বলছেন যে এসব কবিতা পড়ি, কবিতার পাঠ শেখাচ্ছেন বাচ্চাদেরকে, এবং মুগ্ধ হয়ে আমরা পড়ি যে কবিতার পাঠ এভাবে সম্ভব শেখানো। মনে হয় যে আমি নিজে উপকৃত হচ্ছি। তারপর ধরুন এসব কবিতা লিখি, আচ্ছা কবিতা পড়ানো হলো, এবার বাচ্চাদেরকে বলছেন কি করে তুমি কবিতা লিখতে পারবে, ছড়ার কথা বলছেন, এইখানে আছে সম্ভবত এই বইতেই, যে কিভাবে ছড়া লেখা যায়, শব্দ থেকে কবিতা কিভাবে হয়। এভাবে এই বইটার কথা আমি বলছি। এবার এই বইটা আসলে ওনার এক ধরনের সংকলন, যেখানে কবিতা আছে, গল্প আছে এবং প্রবন্ধ আছে। প্রবন্ধের অংশটার কথা আমি মূলত বলছি, যে এত চমৎকার করে একজন মানুষ বাচ্চাদেরকে সৃজনশীল জায়গাটা শেখাচ্ছেন। কোন আজাদ, যে আজাদ বলেছিলেন যে সাহিত্য চর্চা এমন মহৎ কিছু না, এটা যে কেউ করতে পারে। আরেকটা জায়গা থেকে করা, মহত্তর জায়গা থেকে আজাদ কেন গেছিলেন, সৌন্দর্য সৃষ্টির জন্য, অনুভূতির চর্চার জন্য। সেই সৌন্দর্য সৃষ্টিটা কি করে সম্ভব বাচ্চাদেরকে শেখাচ্ছেন। একটা গল্প না পড়িয়ে তিনি আরো গুরুত্বপূর্ণ কাজ করছেন আমাদের বাচ্চাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। এই জন্য বলি যে আজাদ আরেকটা জায়গা আসে, যে জায়গাটা ভাষা চর্চার জায়গা। এই জায়গায় ভাষা চর্চার জায়গায় বলি, যে জায়গাগুলো উনি কবিতা শেখাচ্ছেন, ছড়া শেখাচ্ছেন। আর মূলত আজকে যে আমাদের বইটা আলোচনায়, যে আমরা কখনোই আমাদের মাথায় আমাদের আসবে না, কেন আসবে না, আমাদের পৃথিবীর পূর্বজ কোনো লেখক এইভাবে বলেননি যে বাংলা সাহিত্যের ইতিহাস, সেই বইয়ের নাম কখনো লাল নীল দীপাবলি হতে পারে। বাংলা ভাষার যে ইতিহাস, কত নদী সরোবর হতে পারে, এটা আমাদের কেউ কখনো বলে দেওয়া সম্ভব না। আরো মজার কথা দেখেন, আমি বললাম বাংলা সাহিত্যের ইতিহাস, উনি সেটা বলেননি, বাংলা সাহিত্যের জীবনী। কেন বললেন? মনে হলো যে বাংলা সাহিত্য একটা জীবন্ত সোল, আত্মা, এটাকে তিনি অ্যাক্টিভ করে দিলেন। এইবার এখান থেকে যাচ্ছি ভাষার মজাটা। হুমায়ুন আজাদ যে গল্পগুলো বলছেন, গল্পে তো কোনো অ্যাকশন নাই, ছোট ছোট করে ঘটনা বলা, সাঁকো বলা, অ্যাকশন আছে এই বইটার মতো, নামের মধ্যে যেরকম অ্যাকশন। আপনি যে একটা উদাহরণ বললেন না, যে খাল, পুঁটি মাছগুলোকে নিয়ে চলে যাচ্ছে, যদি উনি বলতেন যে খালটা, পুঁটি মাছগুলো খালের মধ্যে আছে এবং আমরা দেখছি খাল নদীতে গিয়ে মিশে গেছে, তাহলে ওইটার অ্যাকশন থাকতো না। উনি খালটাকে পার্সনিফাইড করেছেন, খালটায় পেটের মধ্যে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে হেঁটে চলে যাচ্ছে একই বেঁকে, তারপরে খাল নিজে অ্যাকশনের মধ্যে আছে। ওনার গদ্যে কিন্তু এটা লক্ষ্য করার বিষয় যে ভাষার মধ্যে ছোট ছোট করে এই কাজগুলো উনি করেন। তাহলে অ্যাকশন না থাকলে তো ফিকশন, গল্প, কাহিনী এগোয় না। তো যেহেতু কাহিনী মানে ওই
চরিত্রের মধ্যে দ্বন্দ্ব নেই, ক্লেশ, এখানে তো ওই রকম ব্যাপার নেই। তার মানে উনি নেচারকে ওই রোলটা দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। এখানে এই জন্য বললাম যে বাংলা সাহিত্যের জীবনী, বাংলা ভাষার জীবনী, তার মানে ওটার একটা নিজস্ব অস্তিত্ব আছে। এইভাবে আজাদ প্রকৃতিকে উনি যেটা করলেন, ওই যে ট্র্যাডিশন বললাম যে আমাদের লোকায়ত সাহিত্যের যে ট্র্যাডিশন, অ্যানিমাল বা বিভিন্ন রকম চরিত্রকে জীবন দেওয়া, উনি সেটা করলেন। উনি কি করলেন? লাল রঙের জীবন দিয়ে দিলেন, যেটা ইতিহাসে কেউ কখনো করেনি। জীবন দিয়েছে, কথা দিয়েছে, বাঘ দিয়েছে, শিয়ালের বা একটা চেয়ার টেবিল কথা বলে। আজাদ বললেন যে না, গাছের পাতা যে সবুজ, ওই সবুজ কথা বলে, ওই সবুজের একটা ভাষ্য তিনি দিয়ে দিলেন। এভাবে আজাদ সূক্ষ্মভাবে আমাদের যদি প্রবন্ধ সাহিত্য বলি, যে বিশেষ করে গদ্যের কথা বলি, গদ্য সাহিত্যে তো আমাদের রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, এরকম 3-4 জনের মধ্যে আমার মনে হয় আজাদকে একজন যার এই এক্সিলেন্সি আছে গদ্য সাহিত্য চর্চার। এইরকম গদ্য যদি আমরা সবাই পড়ি, আমরা দেখবো যে এই কাছাকাছি গদ্য খুব কম লেখকের আছে। ভালো গদ্য তো আমরা জানি, আক্তারুজ্জামান ইলিয়াস আছেন, হাসান নাজিরুল হক আছেন, বা মাহমুদুল হক আছেন। গদ্য তো অনেকেই ভালো গদ্য লিখেছেন, খুব যেটা সুললিত গদ্য। কিন্তু আজাদের যে গদ্য, এই যে ছোট ছোট করে প্রত্যেকটা শব্দ কথা বলে, এবং প্রত্যেকটা শব্দের তিনি আলাদা আলাদা করে একটা ব্যঞ্জনা তৈরি করে আলাদা ভাষা তৈরি করেন, এইটা আজাদের সাহিত্যে আছে। তো আমার মনে হয় শিশু সাহিত্য, যেটা আমি শেষ করবো, অনেকক্ষণ দুঃখিত যে আপনাদের অনেকটা সময় নষ্ট করলাম, যে আজাদের আরেকটা বলি যে এই বইগুলো নিয়ে, যেটা শুধু আমি এক বাক্যে বলি, যে আজকে বলা হলো যে বইগুলো নিয়ে আলাদা হতে পারে। ফুলের বান্ধে ঘুম আসে না, আপনারা শুনছেন, এই বইটি আজাদের স্মৃতির সমষ্টি। আজাদের ফুলটা আসলে আর কিছু না, আজাদের নিজের গ্রাম, আজাদের গ্রামের গন্ধের কথা বলেছেন, আর কিছু না। ওই গ্রামের যত গ্রাম, মানে তো আর একটা গ্রাম তো আর এমনি এমনি হয় না, ছোট 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 করে সেখানে একটা প্রজাপতি কন্ট্রিবিউট করছে তার স্মৃতিতে, একটা শাখো, যেগুলোকে আমরা মেমোরিতে অত গুরুত্ব দিই না। আব্বুকে মনে পড়ে, আজাদ একটা শিশু জন্ম নিচ্ছেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার স্মৃতিকথা লিখছেন। স্মৃতিকথার সেন্ট্রাল ক্যারেক্টার আজাদ নিজে না, বাবা। তাহলে একটা শিশু কি করে তার বাবাকে, সেই সময় স্মৃতি তো তার মনে থাকার কথা না। আজাদ একটা কৌশল অবলম্বন করছেন, যে তিনি তার বাবার ডায়েরি দিয়ে দিলেন। বাবার ডায়েরিতে লিখেছেন ওই শিশুটা নিয়ে, আজকে তার জন্ম হচ্ছে, সে কাঁদলো কিনা, এবং একটু একটু করে সে জুতা খায়, স্যান্ডেল খায়, এবং আজাদ বলছেন তাকে দার্শনিক, মানে আজাদের বাবা তাকে, আজাদকে বলছেন, যখন তার 6 মাসের শিশু, তার নাম দিচ্ছেন দার্শনিক, এবং পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক সেই শিশুটা। আজাদ বলছেন আমি দার্শনিক হয়ে জন্ম দিলাম, আমি দার্শনিক। এই বাবার এটা কৌশল। আমরা দেখছি যে আজাদ আসলে তার জীবনেই আমাদেরকে শোনাচ্ছেন, ফিকশনাল জীবনী, কিন্তু তিনি বাবার ডায়েরির মধ্যে দিয়ে তার জীবনী আমাদেরকে শোনাচ্ছেন। সেটা আব্বুকে মনে পড়ে। এবং এখানেও দেখবেন চমৎকার করে করে ওই যে মজাগুলো আছে, এই যে বললাম ভাষা, ছোট ছোট করে, কিন্তু আজাদের কৌশলটা কিন্তু তাই, আপনাকে কলাই খাওয়াচ্ছে, কিন্তু কলার মধ্যে কিন্তু ওষুধটা আছে। কিন্তু আসাদের জন্য একজন লাল ঘোড়া আমি পড়াচ্ছেন, আমরা পড়ছি, তখন ওষুধটাই খাচ্ছি, কলাটা খুব একটা না, তীব্রভাবে যেন ওষুধের উৎকট গন্ধ সহ ওষুধটা খাচ্ছি। আজাদ সেটা টের পেতে দিচ্ছেন না। আমাদের শহরে একদল দেবদূত, এই বইটা আমি মনে করি বাচ্চাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ এই বইটার মধ্যে আমাদের শহরটাকে উনি এত পরিমাণ 99% টেক্সট আমাদের শহরের বিভৎসতা নিয়ে, এবং এই শহরের নদী নষ্ট হয়ে যাচ্ছে, নদী নেই, এই শহরের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছেন, যে শহরের যে পড়াশোনা করে না, সব যা বলে তাই, মূর্খের মতো একটা অধ্যাপক। আমরা জানি নিজেই তিনি অধ্যাপক, হয়তো নিজেকেই নিয়ে তিনি প্রহসন করছেন। আজাদের তো সেই ক্ষমতা ছিল, নিজেকেই নিজে তিনি ব্যঙ্গ করছেন, তার মধ্যে দিয়ে পুরো সোসাইটিকে। তো এই টেক্সটটা খুব ডিফিকাল্ট টেক্সট, বড়দের টেক্সট, কারণ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষা নিয়ে যেখানে কথা হয়, সেটা নিশ্চিত আমরা বলতে পারি এটা বাচ্চাদের ব্যাপার না। এবং একেবারে নদী ধ্বংস শহরের চারিদিক দিয়ে, এটা শিশুদের ব্যাপার না। এই শহরের নদী ধ্বংস আর একটা গাছ ধ্বংস, এটা শিশুদের কোনো হাত নেই, এই হাত কিন্তু সম্পূর্ণটাই বড়দের। তো এইসব শেষে যে দেবদূতরা আসছে, শিশুদের শেষ পর্যন্ত তিনি শিশুদেরকেই মধ্য দিয়ে তার স্বপ্নের বাস্তবায়ন। আজাদ স্বপ্নবাজ মানুষ ছিলেন, তিনি যতই রুক্ষ রূঢ় হোক, তিনি শেষ পর্যন্ত তার স্বপ্নের কথা বললেন। শেষ মুহূর্তে শহরের সমস্ত শিশু সেই হামিলিনের বাসিয়ালার পিছনে যেরকম বেরিয়ে পড়লো, এবং তারাই শেষ পর্যন্ত ফিরে আসছে শহরটার নদীগুলোকে যেন নতুন করে জীবন দিয়ে, গাছগুলো আবার জাগিয়ে তুললো শিশুদের সেই মায়া দিয়ে। তো এই আশার কথা বলছেন যে একদিন আমাদের প্রজন্ম জেগে উঠবে। বুক পকেটে জোনাক পোকা যে কথাটা বললাম, এই বইটা অনেকগুলো টেক্সটের আসলে মিশ্রণ। অন্ধকারে গন্ধরাজ, এটা ছড়া, খুব মজার মজার ছড়া। আর বাংলা সাহিত্যের জীবনী আর বাংলা ভাষার জীবনী, এটা শিশুদের না, এটা আসলে সবারই টেক্সট। আওয়ার বিউটিফুল বাংলাদেশ, উনি শেষ পর্যন্ত, শেষ কথা বলবো, এত কিছু পরও এই বাংলাদেশ নিয়ে তার যে আধিক্যতা সব ইচ্ছে করে ব্যবহার করলাম। আমার মনে হয় না যারা নেচার পোয়েট বলি, বাংলাদেশ নিয়ে ভালোবাসেন, বাংলাদেশকে নিয়ে খুব চমৎকার করে আশাবাদী গল্প লেখেন, আজাদের মতো আধিক্যতা কেউ বাংলাদেশকে নিয়ে দেখাতে পারেন। এবং যিনি তথাকথিত রাজনৈতিক কোনো অ্যাক্টিভিজমের মধ্যে ছিলেন না, তিনিও কৌশলে মুক্তিযুদ্ধের গল্প কিভাবে বলেছেন আমরা দেখবো, যে একেবারে মুক্তিযুদ্ধের সাহিত্য না বলেও, কারণ এই যে বই সেটা ছোট ছোট বইগুলো বললাম না, এই প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধ আছে,
এবং ওই বাবার সঙ্গে যে বইটার কথা বললাম, বাবার জীবনী বলছেন, ওনা পুরোটাই মুক্তিযুদ্ধের কথা। এটা আমি সেভাবে মনে করি না, এটা একটা আমাদের আরোপিত চিন্তা। এগুলো আসলে চিন্তা করে হ্যাঁ, আমি বলি কি শেষ পর্যন্ত আজাদ যেরকম মানুষ, তার ভিতরে অপরাধ বোধ কাজ করবে এরকম না। এইটা ওই যে বললাম, বাংলাদেশকে তার মতো করে ভালোবাসা, এবং এই তার মতো করে ভালোবাসতেন বলেই তার মুখ দিয়ে সবসময় বিষোদ্গারের মতো মনে হয়েছে যে সবাইকে গালি দিচ্ছেন কুৎসিত বিভৎসভাবে, কারণ তিনি তীব্রভাবে দেশটাকে ভালোবেসেছেন এবং সেই ভালোবাসার কাঙ্ক্ষিত বাংলাদেশটাকে তিনি কামনা করছেন, যেটা তিনি পাননি। তো তার শিশু সাহিত্যের একটা জায়গা হচ্ছে এটাই, যে স্বপ্নের জায়গা। বারবার স্বপ্নের কথা এসছে শিশু সাহিত্যে, দেখবেন যে কবিতার কথা বলতে গিয়ে বারবার কবিতাকে বলতেন স্বপ্ন। তো স্বপ্নের জায়গা এটা, আর বাস্তবতার জায়গা তার বড়দের সাহিত্য। এই দুটো পার্থক্য। আমরা স্বপ্নবাজ, শুধু রূঢ়, একেবারে বাস্তববাদী, বিনির্মাণবাদী যদি বলি, নানান রকম মুক্তচিন্তার যে আজাদ, বহুত্ববাদী আজাদ, সেই চর্চাটা আমরা করব, সেটা আমরা করিও, কিন্তু একই সঙ্গে যেন স্বপ্নবাজ আজাদের কথা না ভুলে যাই। ধন্যবাদ। আমরা ধন্যবাদ মুজাফর হোসেনকে। বাংলাদেশে একটা টিভি চ্যানেল আছে দুরন্ত, যাদের বাড়িতে শিশুরা আছে তাদের জানার কথা এই টিভি চ্যানেল সেই বাড়িগুলোতে কি পরিমাণ জনপ্রিয়। তো শিশুরা এই অনুষ্ঠান দেখে, তো তার পাশাপাশি মাঝে মাঝে আমি খেয়াল করে দেখলাম যে যদিও এর মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে শিশুরা, কিন্তু দেখতে আমারও যে খুব বেশি খারাপ লাগে তা না, বেশ ভালো ভালো কিছু নাটক সিনেমা আছে। তো ঠিক যেরকম যে দুরন্ত টিভি চ্যানেল শিশুদের চ্যানেল হলেও আমরা বড়রাও দেখে একটু মজা পাই। তো আজকের আলোচনা শুনে আমার এরকম মনে হলো যে শিশু সাহিত্য বা কিশোর সাহিত্য যাই বলি, সেটা শিশুদের জন্য রচিত হলেও মানে বড়রাও বোধহয় বেশ ভালোই মজা পায়। তার কারণ মানুষ যতই বুড়ো হোক, এমনকি পারভেজ ভাইয়ের মতো চুল পেকে গেলেও তার ভিতরে একটা শিশু চিরকালই বাসে। তো আমাদের আজকের শেষ বক্তব্য রেখেছেন আমাদের আলোচনা শেষের পথে। আমরা আমাদের পরবর্তী যে 31শে মে, ওই দিন আমাদের আলোচ্য বই হচ্ছে লোপা ও লিলিত, কবিতার বই, কবি লোপা মমতাজের, এবং সেদিন আমাদের প্রধান আলোচক থাকবেন আবু নাসির। তো এই 31শে মেতে আমাদের সাথে আপনারা থাকবেন আশা করছি। বুদ্ধিভিত্তিক চর্চার জন্য বধির রুমের যে সীমাহীন আত্মত্যাগ, সেই সীমাহীন আত্মত্যাগকে আপনারা মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। কি করলাম